বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 24। শুরুতেই আবার দেখাতে থাকে যে রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং রাজা ঝ্যাং এর কক্ষ ওই জুয়ান চেন হল ভালো করে তন্ন করে সব দিকে খুঁজে যাচ্ছে, কিন্তু কিছুই খুঁজে পায়নি এখনো পর্যন্ত কোনো সূত্র। দেখায় রাজা আর রানী একটা ফাঁকা জায়গায় গাছতলার নিচে বসে কিছু করছে। জানতে চাইছে জিনফিং এর হাতে কি আছে। জিনফিং জানাচ্ছে এইটা আকাশ লণ্ঠনের জন্য, যেগুলোকে সাধারণ ফানুস বলে থাকে। জানতে চায় ঝ্যাং এর থেকে সে কি আগে এগুলো কখনো দেখেনি। উত্তরের রাজা ঝ্যাং জানে না, এবার সে প্রথমবার এই জিনিসগুলো দেখছে। ঝ্যাং জানতে চায় জিনফিং এর থেকে যে এগুলো দিয়ে কি করবে। উত্তরে জিনফিং জানায় এই ফানুসগুলোর মধ্যে মানুষ তার নিজের ইচ্ছে লিখে ওড়ালে ভগবান তাড়াতাড়ি দেখতে পাবে তাদের চোখের সামনে এবং ইচ্ছেগুলো পূরণ করবে তাড়াতাড়ি করে। বলে একবার জিনফিং নিজের ইচ্ছা লিখে ফানুসের মধ্যে, আর একবার রাজা ঝ্যাং এর জন্য একটু জায়গা রাখে লেখার জন্য। তারপর রাজা ঝ্যাং লেখে। এর এখানে ইচ্ছা ছিল যে তার মা ইউংফু যেন খুশি থাকে, আর রাজা ঝ্যাং লেখে যেন জিনফিং খুশি থাকে সারা জীবন। ঝ্যাং এর লেখা দেখে জিনফিং খুব খুশি হয়। তারা আকাশ লণ্ঠনের বাকি অবশিষ্ট অংশ সেগুলো ফিল করে দেয় তাদের ইচ্ছে দিয়ে কিছু লিখে। তারা একসাথে সেই আকাশ লণ্ঠন বা ফানুস হাওয়ায় উড়িয়ে দেয়। ঝ্যাং রানী জিনফিংকে একবার জিজ্ঞেস করে বসে যে যখন ছোট ছিল এখানে এসে কি সর্বসময় আকাশ লণ্ঠন বা ফানুস ওড়াতো। জিনফিং জানায় সে যখন ছোট ছিল প্রতিবার এই জায়গায় সেই কাজটাই করতো। এখানে রাজা ঝ্যাংকে বলে চিন্তা না করতে, সে যতদিন আছে রাজা ঝ্যাংয়ের সমস্ত ইচ্ছে সে পূরণ করে দেবে। তারা দুজন আকাশের দিকে তাকিয়ে সুন্দর আকাশ লণ্ঠন দেখতে থাকে। আর এদিকে দেখায় যে রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং ও আকাশের দিকে তাকিয়ে হাসছে এবং আকাশ লণ্ঠন দেখছে। দেখাতে থাকে রাজা ঝ্যাং, ইউ চ্যাং এবং রানী জিনফিং এতে তিনজনের ছোটবেলা, যখন তারা ছোটবেলায় এরকম আকাশের মধ্যে আকাশ লণ্ঠন বা ফানুস দেখে খুব খুশি হতো। রানী জিনফিং সেই আকাশ লণ্ঠন দেখে প্রার্থনাও করতো। এদিকে দৃশ্যে দেখাতে থাকে যে জেনারেল লিং এর বাড়িতে অনেক সৈন্য এসেছে। জেনারেল লিং সেই সৈন্যদের দেখে বলছে যে এত রাতে তারা কেন এসেছে আর কে তাদের পাঠিয়েছে। উনি সেখানে প্রধানমন্ত্রী লিউসি এসে উপস্থিত হয়। জেনারেল লি লিউসিকে দেখে বলে যে এত রাত হয়ে গেছে, এত রাতে সে এখানে কেন উপস্থিত হয়েছে। তোরে লিউসি বলে যে জেনারেল লি যথেষ্ট চতুর, সে কি জানে না এখানে লিউসি কেন এসেছে। জেনারেল লি লিউসিকে জানায় যে লিউসি সবাইকে চাল দিতে পারে, সবাইকে নিজের হাত করতে পারে, কিন্তু জেনারেল লিকে সে কোনোভাবেই করতে পারবে না। কারণ এখানে সে তার সব চাল ধরতে পেরে যায়, বুঝতে পারে। জেনারেল লি জানায় যে লিউসি নিজের প্রয়োজন মতো মানুষকে স্বাগত জানায়, পক্ষপাত করে, নিন্দা করে। তোরে লিউসি বলে জেনারেল লি একদম ঠিক কথাই বলেছে, সে এরকমই করে। জেনারেল লি বলে বাকি সকলে ভয় পেতে পারে লিউসির থেকে, কিন্তু লিউসি কখনোই জেনারেল লিকে বা তার পরিবারকে ভয় পাওয়াতে পারবে না। লিউসি জেনারেল লিংকে বলে যে এখানে সে তাকে ভয় দেখাতে আসেনি, জেনারেল লিংকে বরং সে গ্রেফতার করতে এসেছে। জেনারেল লিং লিউসিকে বলে লিউসি হয়তো ভুলে গেছে যে রাজার আদেশ আছে তার কাছে। মৃতকে এই আদেশ দিয়ে গেছিল যে পরিবার যা ইচ্ছে তাই করতে পারে, তাদের কেউ কোনোভাবে গ্রেফতার করতে পারবে না। রাষ্ট্রের মজবুতভাবে যোগদান দিয়েছে লিং পরিবার। তখন না বর্তমান রাজা কিছু বলছে বা কোনো আদেশ দিচ্ছে লিং পরিবারকে। মরণোত্তর আদেশ দিয়েছিল সেই আগের রাজা পরিবারকে যে লিং পরিবারের 132 জন সদস্যের উপরে এই বিষয়টা লাগু হয়। মন্ত্রী লিউসি তখনই একটা বর্তমান রাজা অর্থাৎ রাজা ঝ্যাং এর একটা আদেশ বের করে বলতে থাকে সে এখানে রাজার আদেশ নিয়ে এসেছে, এবার তাকে গ্রেফতার করা হবে। সমস্ত সৈন্যরা জেনারেল লিংকে ধরে নেয়। জেনারেল লিং রেগে বলতে থাকে এটা অসম্ভব, লিউসি প্রচন্ড চালাক ধূর্ত মানুষ, এখানে সাহস কি করে হলো যে ফরমান এরকম নকল করতে, কোনোভাবেই তাকে ছাড়বে না। যাবতীয় রেগে বলতে থাকে। সে বলতে থাকে কি চতুর লোক রে বাবা, জেনারেল লিং সব বুঝে যায়। দেখায় জেনারেল লিং এর পরিবারের মহিলারা চিন্তা করতে থাকে তাকে চলে যেতে দেখে। দেখায় পথ দিয়ে কমান্ডার সু যেতে থাকলে রানী জিনফিং তাকে থামিয়ে জিজ্ঞেস করতে থাকে সে কি পেস্ট্রি খেতে চাইছে। সু জানায় তার কাছে সময় নেই, পেস্ট্রি খাওয়ার মতো বড় ঘটনা ঘটেছে। জানতে চাইলে সে বড় ঘটনা কমান্ডার সু বলতে থাকে যে ফেং এর বাবা প্রধানমন্ত্রী লিউসি এসেছে তাহি হলে সভা এবং আজকে সে রাজাকে অপমান করতে চাইছে। এরপর সে চলে গেলে সুফাং জিনফেংকে জিজ্ঞেস করে সে কি চিন্তিত। উত্তরে জিনফেং বলে এটা নতুন কি, তার বাবা প্রতিবারই তো রাজা ঝ্যাংকে অপমানিত করতেছে। সুফাং বলে হ্যাঁ এটাও ঠিক কথা, এটাই তো হয়। দেখায় তাহি হলে রাজদরবারে রাজা ঝ্যাং জানতে চাইছে লিউসি থেকে যে তাকে ভালোভাবে এক্সপ্লেনেশন দিতে, সে লিং পরিবারের সাথে এরকমটা কেন করলো। আর বয়োজ্যেষ্ঠ জেনারেল লিং সবসময় অনুগত ছিল রাজপরিবার এবং রাজ্যের প্রতি, তাহলে তাকে এভাবে রাতারাতি কেন গ্রেফতার করা হলো। ঝ্যাং জানায় সে এটাও শুনেছে যে তার নকল ফরমানের নাম করে লিউসি একটা ফরমান নিয়ে গিয়ে জেনারেল লিংকে গ্রেফতার করেছে, তাই সে জানতে চাইছে যে আসলে জেনারেল লিং এর অপরাধটা কি। রাজা ঝ্যাং তো এরকম কোনো ফরমান জারি করেনি। তোরে লিউসি জানায় সে সবকিছু বলবে আর এর জন্য এখানে সে উপস্থিত আছে। সে চাইছে যে সে রাজা ঝ্যাংকে স্পষ্টীকরণ দিতে চায়। সে বলে রাজা ঝ্যাংকে এই ফরমানটা নিশ্চয়ই রাজা ঝ্যাং এর তৈরি করা না, তো এখানে রাজা ঝ্যাং যদি তার হেয়ারলুম সিল এই ফরমানে লাগিয়ে দেয় তাহলে এই ফরমানটা আসল হয়ে যাবে। এদিকে দেখায় রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং জিনফিং এর সাথে দেখা করে
বলছে যে সে যে জুয়ান চেন হলে তল্লাশি নিয়েও কিছু খুঁজে পায়নি। ফেং মনে মনে ভাবে ইউচ্যাং এর ব্যাপারে যে জুয়ান চেন হলে হয়তো তাকে তল্লাশি নিতে দেওয়া উচিত হয়নি। তারপরে সে ইউচ্যাংকে বলে যে এই বিষয়ে এত গম্ভীর হওয়ার কি আছে, এটা তো শুধুমাত্র একটা সূত্র। তার বাবা লিউসি যদি সেই ফর্মুলাটা নাও পেয়ে থাকে এটা কোনো গম্ভীর বিষয় না, কারণ সবসময় ডিল করে আর কথা ভেঙেও দেয় সবার সাথে। সে এখানে এক্সাইটেড হয়ে জিনফেংকে বলতে থাকে সে এরকম ভাবে কথাগুলো কি করে বলতে পারে, এখানে জিনফেংকে এই জিনিসটা খুঁজে পেতেই হবে। ফেং বলে ইউচ্যাংকে সে এতটা গম্ভীর আর এক্সাইটেড কেন হয়ে যাচ্ছে। চ্যাং বলে যে লিউসিকে দেখে যতটা সহজ ততটাও সহজ মানুষ না। এদিকে দেখায় তাই হলে লিউসি দাসেদের হাতে কিছু জিনিসপত্র ধরিয়ে রাজা ঝ্যাংকে বলতে থাকছে 10 বছর আগে জেনারেল লিং ন্যায়ালয় ন্যায় সমীক্ষার মুখ্য আধিকারিক ছিটথাত সে সেখানে যাচ্ছিল, কিন্তু যে অন্য একজন আধিকারিক লর্ড ব্লু এর একজন ছেলে রাজধানীর বাজারে 3 জন নির্দোষকে খুন করে দিয়েছিল। সেই বাজারে সমস্ত প্রমাণ এবং সমস্ত সাক্ষী ছিল, কিন্তু সেই বিষয়ে ন্যায়ালয় সমীক্ষা বিচার শুরু হলে কিছুদিন আগে লর্ড ব্লু গুপ্তভাবে জেনারেল লিং এর বাড়ি 10,000 সোনার বিস্কিট পাঠিয়ে দেয়। অদ্ভুতভাবে সমস্ত সাক্ষ্য আর প্রমাণ সবকিছু গায়েব হয়ে যায়। লর্ড ব্লু এর ছেলে যে দোষী ছিল তাকেও বিনা কোনো সাক্ষ্য প্রমাণে ছেড়ে দেওয়া হয়। সে এটাও জানায় যে 5 বছর আগে জেনারেল লিং যে দক্ষিণে সীমা রক্ষা করার জন্য একটা বড় সৈন্যদল দিয়ে পাঠানো হয়েছিল, তো সেখানে সে তার কর্তব্য পালন করেন এবং শত্রুদের সাথে পত্রের মাধ্যমে যোগাযোগ করেছে। শত্রুদের এখানে তাদের ডংহাও রাজ্যের মানচিত্র উপলব্ধি করিয়েছিল। এতে দেশের পরিস্থিতি খুবই গম্ভীর হয়ে গেছিল। পরে সে একটা তলোয়ার দেখিয়ে রাজা ঝ্যাংকে বলে যে এই তলোয়ারটা লিং পরিবারকে স্বর্গীয় সম্রাটই দিয়েছিল। লিং তখন বলেছিল একান্তে এই তরোয়াল দিয়ে শত্রু নিধনও করা যায় আর মূর্খ রাজাকেও শেষ করা যায়। স্বর্গীয় সম্রাট যখন জীবিত ছিল খুব অসুস্থ ছিল এবং তার নিজের শয়নকক্ষে ছিল। তলোয়ার নিয়েই জেনারেল লিং তার কক্ষে গিয়েছিল রাজাকে মারার জন্য এবং সিংহাসন হড়পানোর জন্য। এতগুলো কথা শুনে দরবারে সবাই কানাঘুষো করতে থাকে। রাজা ঝ্যাং সবাইকে ধমকে চুপ করতে বলে। রাজা ঝ্যাং এখানে লিউসিকে জিজ্ঞেস করে এই যে 3টে ঘটনার উল্লেখ করলো, এই 3টে ঘটনায় কি জেনারেল লিং এর সাথে জড়িত? সে বলে রাজা ঝ্যাংকে বেশি চিন্তিত হতে হবে না, বিষয়টা এত গম্ভীরও না। রাজা ঝ্যাং যদি নিজের হেয়ারলুম সিল এই আদেশের ওপর দিয়ে দেয় তাহলে তারা প্রপারলি ভালোভাবে জেনারেল লিংকে গ্রেফতার করতে পারবে। ঝ্যাং এখানে রেগে লিউসিকে বলতে থাকে যে জেনারেল লিংকে বদনাম করার জন্য লিউসি কি তার সাথে শার্ট করতে চাইছে। সে বলে রাজা ঝ্যাং এর ওপর এটা নির্ভর করে যে মামলাটাকে কিভাবে দেখছে রাজা ঝ্যাং। এখানে মিথ্যেও হতে পারে আবার মিথ্যে এখানে সত্যিও হতে পারে। রাজা ঝ্যাং বলে যে লিউসি এখানে কি ধরনের মানুষ, বাস্তবে সে কি চাইছে কিছুই বুঝতে পারছে না। দেখায় রাজকীয় চিকিৎসক ইউচ্যাং তখনও জিনফেংকে বোঝাচ্ছে যে এই জিনফেং কোনো ভালোভাবেই চেনে না তার বাবাকে। আসলে এখানে যে কাজই করে না কেন তার পেছনে একটা বড় কারণ থাকে। এমন এখানে একটা কারণের জন্য জিনফেংকেও সে মহলে থাকতে পাঠিয়েছিল রাজার সাথে। এজন্যই লিউসি এটাও চায় যে তার মেয়ে অর্থাৎ জিনফেং রাজার পক্ষে থাকুক আর তাকে সাহায্য করুক। ফেং অবাক হয়ে তাকিয়ে থাকলে, কনফিউজ হয়ে থাকলে ইউচ্যাং বলতে থাকে সে এখনো বুঝতে পারে না। ঠিক আছে, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে সে তাকে। এখানে যেহেতু লিউসি সমস্ত কারণ দেখিয়ে এইভাবে কাজ করিয়েছে, ভবিষ্যতে তার আরো বড় বড় লক্ষ্য পূরণের জন্য সে তার মেয়ে অর্থাৎ জিনফেংকে ব্যবহার করবে। পথে যদি কোনো সমস্যা আসে তাহলে হয়তো জিনফেংকেও সে সরিয়ে দিতে পারে। ইউচ্যাং বলছে এখান থেকে জিনফেংকে পালিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে জিনফেংকে জানায় যে জিনফেং আর রাজা ঝ্যাংয়ের জীবনে যত এতদিন সমস্যা এসেছে সবকিছুর কারণ এখানে লিউসি। এখানে বলে ইউচ্যাংকে যে সে সাধারণত অন্য কারোর বদনাম করলে তার সাথে একটা করে কিন্তু যোগ করে রাখে। যেমন উদাহরণস্বরূপ লিউসি জিনফেং এর বাবা তাকে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছে, তো এখানে তার বাবা জিনফেংকে খুব ভালোবাসে। ফেং বলে ইউচ্যাংকে কিন্তু এবারে সে এরকম ভাবে কোনো কথাই বললো না। চ্যাং বলে এখানে কিন্তু পরন্তুর কোনো জায়গাই নেই, মানে সে খুব সোজা সাপটা ভাবে তাকে জিনিসগুলো বলছে যে এখানে যদি সে কিন্তু চেয়ে থাকে তাহলে সে তাকে বোঝাতে। তো জঙ্গলে বনে বাঘের বাচ্চা তার বাবা মা অর্থাৎ বাঘ খায় না। তো লিউসির ক্ষেত্রে বিষয়টা আলাদা, কারণ লিউসি তো বাঘ না। এখানে সে বিছে, এমন বিষাক্ত বিছে যে আগে কখনো দেখেনি জিনফেং তাকে। এদিকে দেখায় জিনফেংকে আর রাজকীয় চিকিৎসক ইউচ্যাংকে লিউবাওয়ের অ্যাটেন্ডার দূর থেকে কথা বলতে দেখে নেয়। এদিকে দেখায় লিউবাওয়ের মা তার সাথে তার ঘরে কথা বলছে। এখানে এক্সাইটেড হয়ে লিউবাওকে বলতে থাকছে যে বেকার রাজকুমার ডুয়ানিউ চোং এর সাথে সে তার একমাত্র মেয়ের কখনোই বিবাহ হতে দেবে না। বলে এটাও সে বুঝতে পারছে না যে তার বর লিউসি এই সিদ্ধান্তটা কি করে নিল। মানে সম্ভবত লিউসির প্রথম স্ত্রী ইউংফু ম্যাডামই তাকে প্রভাবিত করেছে। এখানে সবসময় তাকে সিডিউস করার চেষ্টা করে আর ফাঁসিয়ে নেয়। বলে যে এভাবে তাদের হাতের উপর হাত রেখে চুপচাপ বসে থাকলে চলবে না, কে সহায়তার কথা ভেবে। এখানে লিউবাইও আসলে ডুয়ানিউ চোং এর দেওয়া সেই খেলনা নিয়ে খেলে যাচ্ছে আর মায়ের তার কোনো কথাই শোনেনি। লিউর মা তাকে এসে বলতে থাকে যে তাকে যা এতক্ষণ বললো সে কি শুনেছে। আনমনি বলে হ্যাঁ সে তার সব কথা শুনেছে। উনি সেখানে বায়োর অ্যাটেন্ডার উপস্থিত হয়ে লিউবাইয়ের মায়ের কানে কিছু কথা বলে। মা এখানে লিউবাইকে কথাগুলো শুনে নিয়ে বলে যে
সমাধান সে পেয়ে গেছে, সে কি তার সাথ দিতে চাইবে, তাহলে কাজটা করতে পারে সে। দেখায় রাজা ঝ্যাং তার 3 সহযোগীর সাথে কথা বলছে। এখানে তাদের থেকে জানতে চাইছে যে এই বিষয়ে খবর নিতে বলেছিল তাদের 3 জনকে, সেই আদেশ কি তারা পালন করেছে। তোরে প্রথমে রাজকুমার ডুয়ানওয়েন চং জানায় যে জেনারেল লিং এর পরিবারের বিষয়ে সে জেনেছে যে জেনারেল লিং এর 5টা পত্নী আছে। যে কোনো বড় কার্যক্রমে সে গেলে সেখান থেকে আবার নতুন পত্নী নিয়ে আসতো। জানায় এই বিষয়ে সে নিজেও খুব ঈর্ষান্বিত হয়েছে। কমান্ডার সু জানে এটা ভুল কথা, সে খবরে পেয়েছে যে জেনারেল 3 জন পত্নী আছে। চাই এখানে বলে সে বাজার থেকে খবর পেয়েছে বিষয়টা এরকম না, জেনারেল লিং এর আসলে একজন পত্নী আছে। আসলে সে বারবার মেকআপ চেঞ্জ করে পরে, চেঞ্জ করার কারণে এভাবে ভিন্ন মানুষ তাকে ভিন্নভাবে ভাবে, তাই এর থেকে এইসব গুজবগুলো রটে গেছে। ঝ্যাং এখানে সেই 3 জনকে থামিয়ে বলতে থাকে এটা এখানে জেনারেল লিং এর বিষয়ে যাচ করতে বলেছে, এর পত্নীদের বিষয়ে ইনফরমেশন কেন দিচ্ছে রাজা ঝ্যাংকে তারা। 3 জনেই একসাথে বলে ওঠে যে জেনারেল লিং এর সমস্ত পত্নীরাই খুবই সুন্দর দেখতে। এই রাজা ঝ্যাংকে তারা 3 জন জানাচ্ছে এদের এত সুন্দর দেখতে যে তারা আজ থেকে পাখিদের পর্যন্ত আকর্ষণ করতে পারবে। তাদের সৌন্দর্য একেবারে মোহিত করার মতো অদ্বিতীয়, চোখের দিকে তাকিয়ে দেখলে চোখেও আরাম হয়। ঝ্যাং বলে সে তার এখন নিজের উপরেই ভরসা করতে পারছে না যে এরকম 3 সহযোগী আছে। রাজকুমার চং বলে আগে জেনারেল লিং এর বিষয়ে তারা ঘটনা সব খতিয়ে দেখতে চেয়েছে, এখানে আসলে তারা নিজেরাই ঘাবড়িয়ে গেছে। ঝ্যাং বলে তাহলে কি এখানে জেনারেল লিং দোষী নয়? কমান্ডার সু বলে এই বিষয়টা কখনো না, এখানে বিষয়টা উল্টো। এখানে আসলে জেনারেল লিং ভীষণই লোভী এবং বিকৃত মানুষের বিরুদ্ধে অনেক ঘটনা আছে, সে অনেক পাপ কাজ করেছে। চাই জানায় যে তার ঘরে ব্যক্তিগত জেলের মধ্যে অনেক কঙ্কাল আছে। রাজধানীর সাধারণ মানুষ ও সবজি বিক্রেতা কসাই সবাই তাকে চেনে, এই বিষয়গুলো নিয়েও জানে সবাইকে, কারণ সে ধমকাতে থাকে তাই। এছাড়া সে একজন খুবই অহংকারী মানুষ। ঝ্যাং বলে তাহলে লিউসি এখানে তাকে এভাবে নাটক করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কেন বললো? কথাগুলো যদি সত্যিই হয়ে থাকে। রাজকুমার চং রাজা ঝ্যাংকে জানায় এখানে মেলোড্রামা করা খুবই পছন্দ লিউসির। ঝ্যাং এখানে যত বেশি কম জানবে তত খুশি থাকে এখানে লিউসি। কমান্ডার সু জানতে চায় রাজা ঝ্যাংয়ের থেকে এবার এই বিষয়গুলো নিয়ে সে কি করতে চাইছে। তোরে রাজা ঝ্যাং জানায় তারা যত প্রমাণ প্রাপ্ত করেছে সমস্ত কিছু ডংহাও রাজ্যে ন্যায় সমীক্ষা ন্যায়ালয় আর ন্যায় মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে সে আশা করবে যে এর ওপর কার্য করা হবে এবং রেজাল্টও বের করা হবে। সবগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এখানে ন্যায়ের সামনে, নিয়ম আইন কানুনের সামনে ডংহাও রাজ্যের সমস্ত মানুষই সমান, এটা রাজা বা রাজপরিবারই হয়ে থাকুক না কেন। কে দেখায় রানী জিনপিং রাজা ঝ্যাংকে নিয়ে আস্থা বলে এসেছে। জিনপিং এখানে দেখাচ্ছে আস্থা বলে একটা ঘোড়া বাচ্চা দিয়েছে, মাত্র 3 দিনের ছোট বাচ্চা। ঝ্যাং বলে জিনপিংকে তার যদি ঘোড়াটা পছন্দ হয়ে থাকে তাহলে আজ থেকেই ঘোড়াটা তার। যদি ঘোড়সাওয়ারি এখানে শিখতে চায় তাহলে এখানে তার জন্য একজন জকিও রাখবে সে। ফেং বলে এখানে সে এরকম কিছুই চায় না, সে শুধুমাত্র রাজা ঝ্যাংকে 3টে ঘটনা বলতে চায়। ঝ্যাং বলে জিনফিংকে তার গল্প শুরু করতে। উত্তরে জিনফিং বলে যে প্রথম গল্পটা হল একজন লোক তা সে বলেছিল যে তার ঘোড়া খুব পছন্দ, তো আসলে আদতেও তার ঘোড়া একদমই পছন্দ ছিল, শুধুমাত্র রত্ন জড়িত কাঠি নিতে চেয়েছিল। জিনফিং বলে দ্বিতীয় গল্পটা হলো এরকম, একজন মানুষ তাকে আস্থা বলে পাঠিয়েছিল বাধ্য করে, তো পরে সে আস্থা বলার ঘোড়ার প্রেমে পড়ে গেছিল। তো সে ভেবেছিল রত্ন জড়িত কাঠিটা খুবই মূল্যবান, তাই সেটা সে নিজের কাছে রেখে দেয়। পর জিনফিং তৃতীয় গল্পটা বলে। তৃতীয় গল্পে এখানে বল একজন মানুষ যার ঘোড়া প্রথমে পছন্দ ছিল না কিন্তু বাধ্য করে তাকে আস্থা বলে পাঠানো হয়েছিল, পরে সে ঘোড়ার প্রেমে পড়েও গিয়েছিল। অন্য একজন খারাপ মানুষের প্রভাবে তাকে খারাপ কাজ করতে হয়, এই রত্ন জড়িত কাঠিটা সেই খারাপ মানুষকে দিতে হয়, জন্য আস্থা বলের ক্ষতি হয়, কিন্তু সেই ভালো মানুষ তৃতীয় ব্যক্তি আস্থা বলের ক্ষতি বা ঘোড়ার ক্ষতি কোনোভাবেই চায়নি। মানে রাজা ঝ্যাং আর তার অ্যাটেন্ডার সুয়ান রানী জিনফিং এর কোনো কথাই বুঝতে পারে না, তারা দুজনেই কনফিউজ হয়ে যায়। রানী জিনফিং বলে রাজা ঝ্যাংকে এই 3টে গল্পের মধ্যে কোনটা বেশি ঘৃণিত মনে হয়েছে তার। রাজা ঝ্যাংয়ের তখন কথাগুলো মনে পড়ে যে লিউসিও তার সাথে এভাবে কথা বলেছে, এভাবে নাটক তার সামনে জিনিসগুলো উপস্থাপনা করেছিল। ঝ্যাং বলে জিনফিংকে যে এই 3টের মধ্যে তার কোনটা পছন্দের সেটা চুজ করতে বলছে, তাই তো? বলে হ্যাঁ একদম সে এই কথাটাই বলতে চাইছে। ঝ্যাং বলে এখানে জিনফিংকে যে একদম তার বাবার মতো অর্থাৎ লিউসির মতো সে। এখানে জিনফিং এর থেকে কারণ জানতে চাইছেন। দুবাই আর লিউবার মা এসে বলে যে জিনফিং এখানে লিউসিরই মেয়ে, তারও এখানে নাটক করে কাজ করা খুব পছন্দের। দুবার মা এখানে রাজা ঝ্যাংকে বলতে থাকে যে সে একজন খুবই সাধারণ সাদাসিধে মানুষ। এখানে সে রাজা ঝ্যাংকে কিছু বলতে চায় কারণ রাস্তার মধ্যে পথে ঘাটে সে কিছু গুজব শুনেছে। দুবার মা বলে কিন্তু এখানে সে যা শুনে সেই জিনিসগুলোই সে বলতে চায় সবসময়, সে বিষয়গুলোকে এতটাই সহজভাবে দেখে। দুবার মা বলে যে রাজা ঝ্যাংকে এখানে বেশি চিন্তিত না হতে, কারণ সে এখানে এমন কিছু কথা বলতে চাইছে এগুলোতে হয়তো মহারাজ চিন্তায় পড়ে যেতে পারে। রাজা ঝ্যাং লিউবার মাকে বলে যে কি বিষয়ে কথা বলতে চাইছে সে ভালো মতো বুঝতে পারে, আর রাজা ঝ্যাং চিন্তা করবে কিনা এটা তার উপর নির্ভর করে। লিউবার মা বলতে শুরু করে যে রাজধানীর পথে ঘাটে
রাস্তাঘাটে সেই কথাবার্তা শুনেছে যে জিনফেং এর মা নাকি একজন ডাইনি। কথাটা শুনে জিনফেং খুব রেগে যায় এবং তীরে এগোতে চায় লিউবাইয়ের মায়ের দিকে, আর বলতে থাকে তার সাহস কি করে হলো তার মায়ের এই সমস্ত কথাবার্তা বলে। ঝ্যাং এখানে জিনফেংকে ধরে থামিয়ে দেয়। ফেং বলে রাজা ঝ্যাংকে সে কি এই সমস্ত কথায় বিশ্বাস করে? উত্তরে রাজা ঝ্যাং বলে লিউবাইয়ের মাকে সমস্ত কথা কমপ্লিট করতে দিতে আগে। লিউবাইয়ের মা আবার বলতে থাকে যে রাজধানীর পথে ঘাটে থেকে মানুষদের গুজব থেকে আবার এটা শুনেছে যে জিনফেং এর মা ইউংফু এখানে যেহেতু ডাইনি, সে সমস্ত জাদুবিদ্যা জানে, লিউশিকে মোহিত করে কবজা করে রেখেছে। সে তার জাদুবিদ্যা তার মেয়েকেও শিখিয়েছে। ফেং এখানে বলে যে তার মায়ের একটাই মেয়ে আছে, সে জাদুবিদ্যা তাহলে কাকে দিতে গেছে। রাজার অ্যাটেন্ডার সুয়ান জিনফেংকে বলে কনফিউজ না হতে, এখানে লিউবাইয়ের মা জিনফেং এর কথাই বলছে। জিনফেং রাজা ঝ্যাংকে বলে যে সে কখনো এরকম কোনো জাদুবিদ্যা কিছুই শেখেনি। লিউবাইয়ের মা আবার এখানে বলতে থাকে যে রাস্তার সমস্ত মানুষ বলেছে রানীকে একদমই সুন্দর দেখতে না, এবং সে জাদুটোনা করে সবাইকে হাতিয়ে রেখেছে। রাজমহলের হ্যারেমে সব জায়গায় কোণে কোণে সে জাদু করে রেখেছে। এর জন্য রাজমহলের সমস্ত পুরুষ মানুষ তার পেছনে ঘুরঘুর করে, বিশেষত রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং। মা আবার বলতে থাকে রাজা ঝ্যাংকে যে এখানে জিনফেংও জাদুবিদ্যা প্রয়োগ করেছে তার বাবা লিউশির ওপর। লিউশি আগে বায়ুকে রাজা ঝ্যাংয়ের সাথে বিবাহ দিতে চেয়েছিল। এখানে জিনফেং চলে আসার পর সে মত পরিবর্তন করে দেয় জাদুবিদ্যার জন্য, তাকে পাঠিয়ে দেয় রাজা ঝ্যাংয়ের ঘরণী করে। ফেং এখানে রেগে বলে সে তার বাবা লিউশি বা তার মেয়ে বায়ু কাউকে কোনোভাবে প্রভাবিত করে, তো উল্টে কোনো না কোনোভাবে তারা রানী জিনফেংকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। এখানে তো সে সবসময় ফ্রি ছিল, এভাবে জিনফেংকে এখানে কেন দোষ দেওয়া হচ্ছে? মা বলে জিনফেংকে যে তার জাদুবিদ্যার জন্য এখন তার মেয়ে বায়ুর ভবিষ্যৎ সমস্যার সম্মুখীন হয়ে গেছে। বায়ুর মা এখানে রাজা ঝ্যাংকে বলে যে তার মেয়ের প্রতি রাজা ঝ্যাংকে ন্যায় করতেই হবে। পর দেখায় যে রাজা ঝ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে বলছে যে থাপ্পড় মার। এখানে ভাবে যে রানী জিনফিং এর কথা বলছে, সে তার দিকে এগিয়ে যায় থাপ্পড় মারতে। বলে রাজা ঝ্যাংকে সে শপথ নিয়ে বলছে এরকম কোনো কাজই সে করেন না, তার মা এগুলো করেছে। রাজা ঝ্যাং সুয়ানকে থামিয়ে বলে যে রানীর গায়ে সে কেন হাত তুলতে যাচ্ছে, সে তো লিউবাইয়ের মাকে থাপ্পড় মারার কথা বলে। তখনই সুয়ান এখানে তাড়াতাড়ি হেসে হেসে মাকে একটা থাপ্পড় মেরে বলে তার সাহস কি করে হলো মহারানীর বিষয়ে খারাপ কথাবার্তা বল। এখানে তার মাকে ধরে ঝ্যাংকে বলতে থাকে যে সে ক্ষমা চাইছে কারণ তার মা ভুলভাল কথাবার্তা বলে দিয়েছে, এরকম কথা বলা তার উচিত হয়নি। বলে কিন্তু এখানে তার মা যে কথাগুলো বলেছে সেগুলো সমস্ত ভুল না। বলে রাজা ঝ্যাংকে এখানে আসল বিষয়টা হয়ে লিউশির প্রথম পত্নী কিন্তু জিনফেং এর মা ইউংফুই, তাই এখানে জিনফেং লিউশিরই মেয়ে হচ্ছে। একসময় বায়ুকে বলেছিল রাজা ঝ্যাং যে লিউ পরিবারের কোনো মেয়ের প্রতি তার কোনো আগ্রহ নেই, কোনোদিনই তাদের প্রেমে পড়বেন। তাই বায়ু এখানে জানতে চাইছে যে রাজা ঝ্যাং কি ভরসা করে এখানে জিনফেং। ঝ্যাং এখানে বায়ুকে বলে এই বিষয়ে তার মাথা ব্যথা করার কোনো কারণ সে দেখতে পাচ্ছে না, বলে সে রানীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখায় আস্থা বলে রাজকুমার চোং এসে উপস্থিত হয়েছে। বায়ু এখানে চোংকে দেখে বলতে থাকে সে বুঝতে পেরেছে আবার তার উপহাস করতে এসেছে, তাই তো এখানে নিশ্চয়ই এগুলোই বলবে যে লিউবায়ু যা যা করেছে তার ফলাফলই পাচ্ছে। এখানে পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো লিউবায়ুর জন্যই হয়েছে। কুমার চোং বলে লিউবায়ুকে যে এখানে বায়ু চোংকে বলেছিল যে সে খুব অভিমানী। তো এখানে চোঙের মতে যে বায়ু খুব অহংকারী মেয়ে। এখানে চোঙের একটা প্রশ্ন আছে বায়ুর প্রতি। চোং এখানে প্রশ্ন করে লিউবায়ুকে যে এখানে তার মা অর্থাৎ লিউবায়ুর মা লিউবায়ু যা করে বা বলে সেগুলো সব ভালো দেখানোর জন্য বা করার জন্য। এখানে বায়ুকে প্রশ্ন করতে চায় সে ঝ্যাংকে এখানে বিয়ে করতে চাইছে, কারণ এখানে সে বলে সে রাজা ঝ্যাংকে পছন্দ করে কি এখানে সে রানী হয়ে যাওয়ার পর তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখানে সে তার মা বাবার কাছে কিছু প্রমাণ করতে চাইছে। তোমার চোখ এখানে হেসে বায়ুকে আসলে এখানে বায়ু কোনোভাবে রাজা ঝ্যাংকে পছন্দ করেন, সে মুখ দিয়ে বানিয়ে বানিয়ে বলে রাজকুমার চোংকে যতটা সে ইনফিরিয়ার বা কম মনে করে সবার থেকে সে ততটাও না। তাই তো এখানে বায়ু কিছু বলতে পারে না, মুখ বেঁকিয়ে চলে যায়। একে দেখায় রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং কিছু দাসদাসীদের সাথে কথা বলছে। তার নতুন তৈরি প্রসাধনী গ্রিন মাস্ক তাদের মুখে লাগিয়ে দিয়েছে। একজন দাসী রাজকীয় চিকিৎসকের থেকে জানতে চাইছে এই মাস্ক ব্যবহার করে কি হবে। চিকিৎসক জানায় এই সামুদ্রিক শৈবাল দিয়ে তৈরি হয়েছে এই মাস্কগুলো মুখের গভীরে গিয়ে সমস্ত নোংরা বের করে দেয়, তাদের মুখ ব্লুবার মতো দেখতে ফর্সা এবং সুন্দর করে দেবে। রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং তো দাসীদের জিজ্ঞেস করে যে তারা রাজমহলের কোন ডিপার্টমেন্টে কাজ করে। একজন দাসী থেকে জানতে পারে যে সে রাজার কক্ষে জুয়ানচেন হলে কাজ করে। দাসী বলে যে জুয়ানচেন হলে রাজার কক্ষে কাজ করার মতো এমন বিশেষ কিছুই নেই। এটা এখানে একটু দাঁড়ায় যে অন্যান্যদের থেকে রাজাকে সে একটু বেশি চেন। রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং এখানে ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করেই বসে সেই দাসীদের যে জুয়ানচেন হলে একটা রহস্য আছে, আর সেটা হলো যে সেখানে একটা গুপ্ত কক্ষ আছে। সমস্ত দাসীরা একসাথে বলে ওঠে এটা কোনো রহস্যের বিষয় নয়, কারণ রাজমহল এবং রাজধানীর সমস্ত মানুষ এই বিষয়ে জানে। এদিকে দেখায় লিউশির বাড়িতে তার স্ত্রী অর্থাৎ জিনফেং এর মা ইউংফু গরম গরম স্টিম কর্ন ব্রেড এনে তাকে দিয়েছে। জিজ্ঞেস করছে এই ব্রেডটা খেতে তার কেমন লাগছে। উত্তরে লিউশি জানাচ্ছে ভীষণ ভালো হয়েছে সব রান্না। ইউংফু বলে যে তাহলে আগামীকালও এই রান্নাই লিউশির জন্য। আসলে এই
কর্ন ব্রেড বানিয়েছিল তাদের প্রতিবেশী হুয়াং এর্নিওর জন্য, কিন্তু সে স্বাদ নিয়ে বলেছিল যে খুব খারাপ খেতে, গরুর গোবরের মতো তার মনে হচ্ছে এই সাহসিকা একই কথা বললে লিউসি বলে না খুব ভালো হয়েছে, তার এরকম কিছুই মনে হয়নি। সে আবার থেমে ইউংফুকে বলে হুয়াং এর্নিও যার নাম নিল সে কে? তোরে বলে ইউংফু একটু আগেই তো বললো যে তাদের প্রতিবেশী। ফেংয়ের মা ইউংফু লিউসিকে বলতে থাকে যে তার মেয়ের কথা তার খুব মনে পড়ছে, আসলে আগামী মাসেই তার মেয়ের জন্মদিন। সে কথাটা প্রথমে ভুলে গিয়ে আবার কনফার্মেশনের জন্য ইউংফু থেকে জানতে চাই। ইউংফু তেরে হাত বাড়িয়ে লিউসিকে মারার ভঙ্গিমা করে। সে তখনই বলে না তার মনে আছে যে আগামী মাসেই তাদের মেয়ের জন্মদিন। ইউংফু বলে হ্যাঁ তারা একসাথে তাহলে সবাই মিলে সেলিব্রেট করতে চায় বিষয়টা। সে বলে ঠিক আছে সে রাজি, সে করে দেবে। ইউংফু লিউসিকে বলে যে তার মেয়ে জিনফেং একজন খুব নস্টালজিক মানুষ, এখানে এই কথাটা মানতেই হবে যে তার বাবার মতো তার বিবেক আছে। সে এখানে ইউংফুর হাত ধরে বলে তার বিবেক আছে কারণ এখানে বিবেক সে ইউংফুর থেকেই পেয়েছে। সে ঘর থেকে চলে গেলে ইউংফু এটা ভেবে খুশি হয়, সে এটা মানে যে লিউসিকে বিবেক ইউংফু দিয়েছে। এদিকে দেখায় লিউসির অ্যাটেন্ডার ইউ এসে তাকে খবর জানাচ্ছে যে ইউ চ্যাং তাকে জানিয়েছে এখনো সেই কিয়াং হুয়া ফু ফর্মুলা তারা খুঁজে পায়নি। বলে তার মতে খুঁজে পাওয়া তো উচিত এই কদিনের মধ্যে, যদি না সেটা অন্য কোথাও লুকিয়ে রাখা হয় গোপনে। লিউসি এখানে তার অ্যাটেন্ডার ইউকে একটা গল্প বলে রাজধানীর বাজারে ধরে নিতে যে দুটো ঘোড়া আছে, একটা সাদা আর একটা বাদামি, তো ঘোড়া প্রজনকের অনুসারে দুটো ঘোড়াই সাদা, এর মানে কি? অ্যাটেন্ডার ইউ কিছু বুঝতে পারে না, কনফিউজ হয়ে যায়। লিউসি বলে যে হর্স ব্রিডার অর্থাৎ ঘোড়ার প্রজনক মিথ্যে কথা বলেছে। বলে বিষয়টা হলো জিনিসগুলো যতটা সহজ সরল মনে হয় তাড়াতাড়ি মানুষ সেই জিনিসগুলোকে অগ্রাহ্য করে দেয়। অ্যাটেন্ডার ইউ এখানে বলতে থাকে লিউসিকে এখানে কি তাহলে ইউ চ্যাং মিথ্যে কথা বলেছে? তাদের এখানে তো ইউ চ্যাং এর সাথে খুব ভালো পার্টনারশিপে তারা চলছে। এখানে মিস্টার ইউ এর মতে জিনফেং এর বিষয় ইউ চ্যাং যা ভাবে যা অনুভব রাখে সেগুলো একদম সত্যি। এখানে লিউসি তার স্ত্রীর তৈরি অর্থাৎ ইউংফুর তৈরি সেই ব্রেড মিস্টার ইউকে খেতে দেয়। পর বল বইয়ের মলার দেখে কখনো বইয়ের ভেতরে কি আছে সেটা বিচার করা যায় না, উচিত না। এখানে হয়তো ইউ চ্যাংকে তারা একটু কমই ভেবে নিয়েছে। পরে লিউসি এখানে মিস্টার ইউকে জিজ্ঞেস করে বসে যে জিয়ানপা গ্রামে হুয়াং এর্নিও বলে কেউ আছে, এখানে একটু এই বিষয়ে খোঁজ নিতে। দিকে দেখায় রাজা ঝ্যাং আর জিনফেং তাদের কক্ষে কথা বলছে। রাজা ঝ্যাং এখানে সারাদিন ভাবার পর জিনফেংকে বলে যে জিনফেং এর বলা তৃতীয় গল্পটা সে চুজ করছে, কারণ এখানে প্রথম গল্পের মানুষটা খুবই খারাপ, আসলে এখানে মিথ্যেবাদী, আর দ্বিতীয় মানুষটা দ্বিতীয় গল্পে প্রচন্ড লোভী, তাই এখানে সে 3 নম্বর মানুষটাকে চুজ করছে কারণ সে সত্যবাদী, দয়ালু এবং সাদাসিধে মানুষ। রাজা ঝ্যাং এখানে জিনফেংকে বলে সেই তৃতীয় ব্যক্তিটা কি, ঠিটাকে স্বর্ণ এবং রত্ন দিয়ে জড়িত করতে পারবে? জিনফেং হেসে রাজা ঝ্যাংয়ের থেকে জানতে চায় সকালে লিউবার মা যে সমস্ত কথাগুলো বা লিউবার যা বললো সেই বিষয়ে কি রাজা ঝ্যাং চিন্তিত নয়? উত্তরে রাজা ঝ্যাং জানায় যে তারা দুজনই বাজে কথা বলছিল, সেগুলো মানে না। কারণ সে এখানে জানে জিনফেং যদি সত্যি ডাইনি হতো জাদুবিদ্যা করে সে নিজেকে আর একটু বুদ্ধিমতী করার চেষ্টা করবে। রাজা ঝ্যাং এখানে জিনফেংকে বলে কিন্তু বায়ু একটা কথা সত্যি বলে রাজা ঝ্যাং এখানে ভালো মতো চেনে না বা জানে না রানী জিনফেং, সে তার অতীতের বিষয়ে কিছু জানে না কারণ সে তার অতীতের কোনো জড়িত ছিল না তার সাথে। রাজা ঝ্যাং এখানে জিনফেংকে বলতে থাকে কিন্তু সে খুব ভালো মতো চেষ্টা করবে সে সময় বার করে রানীর সাথে সময় কাটানো, তাকে চেনা জানা। এখানে রাজা ঝ্যাং এর কাছে কোনোভাবে ম্যাটার করে না যে রানী জিনফেং অতীতে কি ছিল বা ভবিষ্যতে কি হবে, মানে একটা জিনিসই গুরুত্বপূর্ণ রাজা ঝ্যাং এর কাছে যে রানী জিনফেং যেরকম সে সেরকমই, এইটুকু জেনুইন থাকাই রানী জিনফেং এর রাজা ঝ্যাং এর কাছে যথেষ্ট। পর রাজা আর রানী আলাদাভাবে ঘুমিয়ে পড়ে। দেখায় রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং লিংশু একাডেমি থেকে বেরিয়ে আবার সে কাপড় মুড়ে নিয়ে খুঁজতে বেরোচ্ছে সেই ফর্মুলা। উনি তার পেছনে এসে রাজকুমার চোং তাকে দাঁড় করিয়ে একটা অস্ত্র দিয়ে সে ইউ চ্যাং এর পেছনে ধরে। রাজকুমার চোং কোনোভাবেই চিকিৎসককে চিনতে পারেন। চিকিৎসক ইউ চ্যাং এখানে রাজকুমার চোং এর দিকে ফিরলেও সে তাকে চিনতে পারে না, গেস করতে থাকে। ইউ চ্যাং তখন বায়ুর নাম নিলে রাজকুমার চোংও সেই দিকে ফিরে তাকায় এবং ইউ চ্যাং তার গর্দানে রাদ্দা মেরে তাকে বেহুশ করে মাটিতে ফেলে দেয়। পরে ইউ চ্যাং বলতে থাকে যে ছেলেরা সত্যি খুব কামুক হয় মেয়েদের সৌন্দর্যের প্রতি। দিকে দেখা ইউ চ্যাং এর সাথে একজন মহিলা দেখা করতে এসেছে কালো পোশাক পরে। প্রথমে ক্ষমা চায় তাকে অপেক্ষা করানোর জন্য। পর একটা ঘরে এসে শাহী চিকিৎসক ইউ চ্যাং এবং সেই মহিলা কথা বলতে থাকে। চ্যাং জানতে চায় সেই মহিলা থেকে তার পরিচয় নিশ্চয়ই এখনো গোপন আছে, কেউ জানতে পারেনি। ধরে সেই মহিলা জানায় তার পরিচয় তো কেউ জানতে পারেনি, কিন্তু এখানে জেনারেল লি কে রাজপরিবার নির্বাসিত করে দিয়েছে, তার পরিবারের লোকেদের ক্ষমা করে দিয়েছে আর তাদের বাড়ি কেড়ে নিয়েছে। সমস্ত কিছু এখন তাদের সেখানে ওলট পালট হয়ে গেছে। আসলে এই মহিলা এখানে আর কেউ না, জেনারেল লি ছেলের বউ। তাদের বিয়েতে রাজা রানী উপস্থিত হয়েছিল, যাকে রানী একটা ইচ্ছাও দিয়ে এসেছিল। মহিলা জানায় সে বাড়িতে সকলকে জানিয়েছে যে সে তার নিজের বাড়ি যাচ্ছে এই বলে বেরিয়েছে। ইউ চ্যাং এর থেকে জানতে চায় এবার তাহলে সে কি করবে, চ্যাংকে কি সেই সূত্র খুঁজতে সাহায্য করবে? উত্তরে ইউ চ্যাং জানায় সূত্র পেলে সে তার সাথে কি করতে হবে সে খুব ভালো মতো জানে না। আসলে
আসলে সে এখন আর নিজে কোনোভাবেই দায়িত্ব নিচ্ছে না সূত্র খুঁজে বের করার। সম্রাটে জুয়ানচেন হলে সে আগুন লাগানোর প্ল্যান করছে। এবার আগুন লেগে গেলে রাজা নিশ্চয়ই সেই গুপ্ত কক্ষ বাঁচানোর চেষ্টা করবে। তখনই কক্ষের পথ সামনে চলে আসবে তাদের। সেই মহিলাকেও জানিয়ে দেয় যে এখন মুয়ান প্যালেসে তাকে লুকিয়ে থাকবে, আর সামনে না আসতে ইউচাং এর যখন প্রয়োজন হবে সে তার সাথে দেখা করে নেবে। একে দেখায় যে রানী জিনফেংকে একজন ঘোড়ার বিশেষজ্ঞ ঘোড়ার বিষয়ে যাবতীয় বিষয়ে জ্ঞান দিচ্ছে। জিনফেং সেই সমস্ত কিছু না শুনে তখনও ভেবে যাচ্ছে তার একটা ভালো নাম দিতে হবে তাকে। উনি একজন মহলের আধিকারিক এসে জিনফেংকে সেখানে জানাতে থাকে যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, জুয়ানচেন হলে রাজার কক্ষে আগুন লেগে গেছে আর রাজা হয়তো ভেতরেই আছে। তখনই আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে তার উপর সওয়ার হয়ে চলতে থাকে। এদিকে দেখায় জিনফেং ঘোড়ার উপর তো উঠে গেছে কিন্তু সেটাকে সে নিয়ন্ত্রণ কোনোভাবেই করতে পারছে না। যেতে যেতে তার অ্যাটেন্ডার সুফাং তার থেকে জানতে চায় যে মহারানী কোথায় যাচ্ছে। উত্তরে জিনফেং জানায় যে সে রাজার কক্ষে রাজাকে বাঁচাতে যাচ্ছে, সেখানে আগুন লেগে গেছে। সুফাং জানায় যে মহারানী ভুল দিশায় যাচ্ছে। জিনফেং জানায় যে সে ঘোড়ায় উঠে তো গেছে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই ঘোড়া নিজের মতো ছুটছে। এদিকে দেখায় বেহুশ থাকা রাজকুমার চোং হুঁশ ফিরে এলে সে চোখ খুলেই দেখতে পায় যে মহারানী ঘোড়ায় করে তার সামনে দিয়ে আসছে। দৃশ্য দেখে ভয় পেয়ে সে আবার বেহুশ হয়ে যায়। রানী জোরে চিৎকার করে বলতে থাকে তার পথে থেকে সরে যেতে, তার ঘোড়া নিয়ন্ত্রণে নেই। তারপরেই সেই চোঙের উপর দিয়ে ঘোড়া লাফ দিয়ে তাকে ক্রস করে চলে যায়। এদিকে দেখায় তাহিয়ে হলের ভেতরের দিকে চলে এলে জিনফেং তার অনিয়ন্ত্রিত ঘোড়া নিয়ে সেখানে অ্যাটেন্ডার সুয়ান জানতে চায় যে সে রাজধানীর তাহিয়ে হলের দরবারের দিকে কিভাবে ঘোড়া নিয়ে এসেছে। জিনফেং ঘোড়ার ওপর থেকে বলতে থাকে সে এভাবে আসতে চায়নি, আসলে ঘোড়া নিজেই ছুটে চলেছে, সে তার নিয়ন্ত্রণে নেই। এই বলে সে ঘোড়া থেকে পড়তে যা লাফ দিয়ে গিয়ে রানী জিনফেংকে ধরে বাঁচিয়ে নেয়। এখানে রাজার কাছে জানতে চায় যে সে এখানে কি করছে, তার তো জুয়ানচেন হলে থাকার কথা, সেদিকেই যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য। ঝ্যাং বলে জুয়ানচেন হল তো অন্যদিকে, সে তো তাহিয়ে হলে চলে এসেছে। জিনফেং বলে সে তো বললো তার ঘোড়া অনিয়ন্ত্রিত হয়ে গেছিল, সে নিয়ন্ত্রণ করতে পারছিল। জিনফেং আসলে এখানে খবর পেয়েছিল যে জুয়ানচেন হলে রাজা ফেসে গেছে আর সেখানে আগুন লেগে গেছে। এই কথাটা শুনে রাজা ঝ্যাং চমকে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।